প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আপনারা যারা প্রস্তুতি গ্রহণ করছেন, আজকে আমরা অনেকগুলো অঙ্ক করে দিব। তো আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করছি। নিশ্চয়ই আপনারা সিরিয়ালি দেখছেন এবং খাতায় তুলে রাখছেন। তো অবশ্যই এখান থেকে আপনারা অনেক বেশি সংখ্যক অঙ্ক সরাসরি কমন পেয়ে যাবেন এই সিরিজটা যদি শেষ করতে পারেন ঠিকঠাক মতো। তো শুরুতেই বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন, প্রয়োজন মনে করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। তো দেখেন, আমরা এই যে 99 নম্বর অঙ্ক স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করব। এটা হচ্ছে সরল মুনাফা এবং যৌগিক মুনাফা, হচ্ছে এই টাইপ থেকে সরল মুনাফার অঙ্ক। বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেয়া হলো। আসল কত ছিল? তো মনে রাখবেন, সরল মুনাফার সূত্র হচ্ছে I = PRN। এই যে সূত্রটা, এই সূত্রটা প্রয়োগ করেই কিন্তু আমরা এই অঙ্কটা করে ফেলব। এখানে বার্ষিক 15% বলতে বোঝাচ্ছে আর এর মান হচ্ছে 15%। ঠিক আছে, আর এর মান মানে সুদের হার বা মুনাফার হার। কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে, এই যে দেখেন কিছু টাকা নিয়ে মানে আসল কত ছিল সেটাই বের করতে বলেছে, অর্থাৎ P=what। 1 বছর পরে 1680 টাকা মুনাফা দেয়া হলো, তার মানে হচ্ছে আয়ের মান আমাদের 1680। ঠিক আছে, কয় বছর? 1 বছর। তার মানে এন এর মান হচ্ছে কত? এন এর মান হচ্ছে আমাদের কত? 1 বছর। এই যে দেখেন, যেহেতু বলা হচ্ছে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেয়া হলো, তাহলে এন ইকুয়াল টু হচ্ছে বছর বা সময় আমরা বলতে পারি। কয়েকটা জিনিস আমরা এখানে লিখে ফেলেছি। দেখেন, আই, তারপরে হচ্ছে আর এন এবং P=what আমরা দিয়েছি। সেক্ষেত্রে P এর মানটা বের করলেই আমাদের কিন্তু অ্যান্সারটা সঠিকভাবে বের হয়ে যাবে। তাহলে বা আই এর মান কত? আই এর মান হচ্ছে 1680 ইকুয়াল P যা আছে তাই থাকলো। আর এর মান কত? আর এর মান 15%। 15% মানে উপরে 15, তার নিচে 100। আমরা জানি যার সাথে পার্সেন্টেজ থাকে তার নিচে অলওয়েজ 100 বসে। ইন্টু এন এর মান হচ্ছে 1। এই যে দেখেন, মানগুলো আমরা বসাই দিলাম। তাহলে বা আমরা যদি কাটাকাটি করি ছোট সংখ্যা দিয়ে, 3 5 15 থাকলো 5, 5 20 100। তাহলে এদিকে হলো 1680 ইকুয়াল উপরে হচ্ছে 3P, তার নিচে হচ্ছে 20। এবার আর গুণ বা বজ্রগুণ, 1 দিয়ে এটাকে গুণ, হচ্ছে 1680 দ্বারা 20কে গুণ, তাহলে 1 দ্বারা 3P-কে গুণ করলে 3P ইকুয়াল 20 গুণন 1680। যা আছে আমি তাই রাখলাম। তাহলে বা P= কি হবে? উপরে 20 গুণন 1680 আর তার নিচে চলে আসবে কত? 3। এখন এই 3 কেন নিচে আসলো? কেননা এটা গুণ আকারে ছিল, তাই ভাগ হয়ে গেছে ইকুয়াল চিহ্ন অতিক্রম করার পর। এখন আমরা কাটাকাটি করব। তাহলে 3 দ্বারা যদি আমরা এটাকে কাটি, 3 5 15 থাকলো কত? 1 18, 3 6 18, শূন্যটা দিয়ে দিলাম। তো তাহলে 3 দ্বারা 1680-কে কাটলে 560। এবার তাহলে কি হচ্ছে? 560 আর 20 গুণ করলে যা হবে তাই। তাহলে 560 গুণন হচ্ছে 20। তো আমরা 2 দ্বারা যদি 6কে গুণ করি, 6 2 12, 2 হাতে কত? 1, 5 2 10 আর 1 11, আর 1 0 2 0 আমরা এখানে দিয়ে দিব। তাহলে 11,200 কোথায় রয়েছে দেখেন তো? আমরা দেখতে পাচ্ছি খ নম্বর যে অপশনটা, সেখানে রয়েছে 11,200। তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তবে এই অঙ্কটাতে, মানে এই ধাঁচের অঙ্কগুলোতে সাধারণত এই যে 4টা জিনিস থাকে আলাদা আলাদা, I, P, R, N, তো যে কোনো 3টার মান দেওয়া থাকে, বাকিটা বের করতে বলে। সেটা হতে পারে আর এর মান বের করতে, এন এর মান বের করতে, কিংবা আই এর মান বের করতে, মানে যে কোনোটা বলতে পারে তারা। এক্ষেত্রে দেখেন, আমাদের কিন্তু বলেছে P এর মান বের করতে। তো যে কোনোটা আমাদের কিন্তু চাইতে পারে, এই জন্য ক্যালকুলেশন আমাদের ঠিকভাবে করতে হবে, আর কোনটা মানে কি সেটা একটু ভালো করে বুঝতে হবে। তো এই সূত্রের আই মানে হচ্ছে সুদ বা মুনাফা, পি মানে হচ্ছে আসল বা মূলধন, আর মানে হচ্ছে সুদের হার বা মুনাফার হার, আর এর মানে হচ্ছে বছর বা সময়। আমি কিন্তু আরও একবার বলে দিলাম। এবার এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাব। 100 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 100 নম্বর প্রশ্নটা একটু ভালোভাবে খেয়াল করেন। যদি 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যাতে 45 কম সংখ্যাটি কত হবে? আমরা অঙ্কটা আবারও পড়ছি। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আচ্ছা, অপশন টেস্ট যদি আমরা করি, দেখেন তো প্রত্যেকটাই 2 অঙ্ক বিশিষ্ট কিনা। অবশ্যই। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। আচ্ছা, আমরা দেখি সমষ্টি 9 কিনা। 5 4 9, 6 3 9, 7 2 9, 8 1 9। এটারও কোনো প্রয়োজন নেই আমাদের।
অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, আচ্ছা স্থান বিনিময় করলে কি হবে আমি একটু দেখাচ্ছি। 54 স্থান বিনিময় করলে 45 হবে, 63 স্থান বিনিময় করলে 36 হবে, 72 স্থান বিনিময় করলে 27 হবে, 81 স্থান বিনিময় করলে 18 হবে। স্থান বিনিময় করলে এই পর্যন্ত আমরা এসেছি। যে সংখ্যা পাওয়া যায়, এই যে সংখ্যাগুলো আমরা লিখেছি, আমরা কিন্তু পড়ছি এবং কাটছি, তা প্রদত্ত সংখ্যা হতে, অর্থাৎ এইগুলো মানে এই সংখ্যাগুলো প্রদত্ত সংখ্যা হতে 45 কম। তাহলে কোনটা 45 কম? 54 থেকে 45, এটা কি 45 কম? অবশ্যই না, এটা উত্তর হবে না। আপনারা আবার ভাববেন না যে এটা 45, এটাই অ্যান্সার। বলেছে যে প্রদত্ত সংখ্যা হতে 45 কম। আচ্ছা 63 থেকে 36 কি 45 কম? অবশ্যই না। 72 থেকে 27 এটা 45 কম কিনা আমরা একটু দেখি। 72 থেকে আমরা 27 বিয়োগ করে দিব। তো বিয়োগ যদি করি, 7 আছে 12 মিলাতে 5, হাতে কত 1, 2 রেখে 3, 3 আছে 7 মিলাতে 4, এটা কিন্তু 45 কম হচ্ছে। তাই আমরা বলতে পারি গ নম্বরটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কিন্তু 81 থেকে 18 এটাও কাছাকাছি, কিন্তু এটা উত্তর হবে না, কেননা এই ক্ষেত্রে 45 কম হচ্ছে না। তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের গ নম্বর যে অপশনটা রয়েছে 72, এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো দেখেন আমরা অপশন টেস্ট করে কিন্তু খুব দ্রুত করে ফেললাম। তবে এই অঙ্কটা যদি আপনি ডিটেইলস মেথডে করতে চান তাহলে কিন্তু বেশ কিছুটা সময় আপনার লেগে যাবে, যেটা করা যাবে না। ঠিক আছে, তো এ পর্যায়ে আরও একবার বলি, যারা চ্যানেলে নতুন প্রয়োজন মনে করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার কাছে যদি আপনারা সাজেশন নিতে চান প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য, তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে, অর্থাৎ 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমাকে জানাবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। ঠিক আছে, এবার আমি পরের প্রশ্নে যাচ্ছি। তবে সাজেশন সম্পর্কে একটু বলি। সাজেশনে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান সবগুলোই রয়েছে, এবং সাজেশনের ফি হচ্ছে মাত্র 70 টাকা, এবং এটা পিডিএফ একটা সাজেশন। ওকে, সাজেশন রয়েছে 4টা অপশন, পাশে উত্তর, এভাবে। আর অঙ্কগুলো তো আমি ইউটিউবে ধারাবাহিকভাবে সমাধান করেই দিচ্ছি। এবারে এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তো একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হয়েছে। তাহলে আমরা দেখি 500 টাকার 10% কত। তাহলে 500 টাকার 10% মানে 10/100, 00 কাটা 00 কাটা, তাহলে 50 টাকা কিন্তু আমার লাভ হয়েছে। ওকে, আমি বললাম যে 50 টাকা আমার লাভ হয়েছে। এই লাইন থেকে আমি কি পেলাম? 10% লাভে বিক্রয় করা হলো, তার মানে 50 টাকা লাভ। এবার বলা হচ্ছে দ্রব্যটির ক্রয়মূল্য যদি 10% কম হতো। এবার আসেন, তাহলে দ্রব্যটার ক্রয়মূল্য 10% কম হলে কি হতো? তাহলে 500 টাকার 10% কত? 500 টাকার আবার 10%, এই যে এটা, তাহলে 10/100, 00 কাটা 00 কাটা, আবার 50 টাকা। তাহলে 50 টাকা যদি কম হতো, আর এখানে যদি 50 টাকা লাভ হয়, তাহলে 50 কত? মোট কত টাকা লাভ হতো? অবশ্যই 100 টাকা লাভ হতো। নিঃসন্দেহে বুঝতে পারছেন অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন নয়। ওকে, এটা দেখেন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কত সালে এসেছিল? 2019 সালে। এটা চতুর্থ ধাপে হচ্ছে লাভ ক্ষতি টপিক থেকে কিন্তু প্রশ্নটা এসেছিল। আপনাদের কিন্তু প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় লাভ ক্ষতি টপিক থেকে একটা অঙ্ক আসতে পারে, সেক্ষেত্রে এই অঙ্কটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। 102 নম্বর অঙ্কটা দেখেন, x+1/x = 2 হয়, তাহলে x এর মান কত হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। 2516। তো আমরা বলবো দেওয়া আছে x+1/x = কত? 2। এখন এটার আমরা ক্যালকুলেশনটা করব কি, এখানে আমরা লসাগু করব, যেহেতু x এর মান আমাদের কাছে জানতে যাচ্ছে, তাই না? তাহলে লসাগু করলে x, এখানে হবে x² + 1। নিঃসন্দেহে বুঝেন লসাগু কিভাবে করতে হয়, ইকুয়াল হচ্ছে 2। তাহলে বা এই 2 এর নিচে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ করলে x² + 1 হবে, আর এইদিকে ইকুয়াল 2 দ্বারা x-কে গুণ করলে 2x হবে। তাহলে বা কি হচ্ছে? x² হচ্ছে +1, এই 2 এদিকে আসলে -2x হচ্ছে ইকুয়াল কি? 0। তো বা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি x² - 2x + 1 ইকুয়াল টু কি? 0। আমরা এটাও বলতে পারি এখানে। এখন এখানে আমাদের মিডল টার্ম করতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক নিয়মে এটার মিডল টার্ম হচ্ছে না। ওকে, আবার আমরা একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে এই 1কে আমরা এই দিকে পার করে দিতে পারতাম। আচ্ছা আমরা কাজ করে দেখি তো, x² - 2x ইকুয়াল টু, এটা এদিকে আসলে -1 হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি যদি x কমন নেই, x - 2 থাকে, ইকুয়াল হচ্ছে -1। তাহলে বা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি x ইকুয়াল টু একটা -1, আর আমরা বলতে পারি অথবা x - 2 ইকুয়াল টু -1।
তাহলে বা মানে এটা ইকুয়াল টু একবার এটা ইকুয়াল টু একবার এটা, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু এইদিকে -1, এই টু এইদিকে যদি চলে যায় +2 হয়, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু 2 থেকে 1 বাদ দিলে 1। তার মানে আমাদের এক্স এর মান একই হবে সঠিক উত্তর। এই যে দেখেন গ নম্বরটা রয়েছে। তো এইটা না করে আপনারা যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য আমরা এটা করছি, সেক্ষেত্রে আপনারা একটা সুপার শর্টকাট মেথড ব্যবহার করতে পারেন, যে এখানে একটু গেস করেন তো যে এক্স এর মান কত হলে এইটা 2 হবে। দেখেন এটা যদি 2 ধরেন 2 আর হাফ আড়াই হবে, এটা যদি 1 ধরেন 1 আর 1 2 হবে। তার মানে আমরা বলতে পারি দেখেন এক্স প্লাস 1 ভাগ এক্স ইকুয়াল টু 2, এক্স এর মান কত হলে এটা মেলে, এটা ইকুয়াল টু 2 হয়। তাহলে এক্স এর মান যদি আমি 1 ধরি, 1 প্লাস 1 ভাগ 1, তাহলে 1 যোগ 1, 1 আর 1 কত 2, এই যে মিলে যাচ্ছে। তার মানে আমাদের 1 ধরলেই অ্যান্সারটা হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনারা অপশন টেস্ট করে কিন্তু সুন্দরভাবে এই অঙ্কটার অ্যান্সার মেলাতে পারবেন। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 250 এবং সংখ্যা দুটির গুণফল 117 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে আমরা সংখ্যা দুটির প্রথমটিকে ধরব এক্স এবং দ্বিতীয়টিকে ধরব ওয়াই। তো আমরা লিখছি যে ধরি আমাদের হচ্ছে একটি সংখ্যা হচ্ছে এক্স এবং অপর যে সংখ্যাটা আছে অপর সংখ্যাটা হচ্ছে ওয়াই। তাহলে শর্ত মতে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে দুটি ধনাত্মক সংখ্যার, তাহলে ধনাত্মক সংখ্যা আমরা এক্স এবং ওয়াই ধরেছি বর্গের সমষ্টি, অর্থাৎ এই দুটোর বর্গ করে তার সমষ্টি ইকুয়াল টু কত 250। খেয়াল করে দেখেন, ধরেন এটা একটা 1 নং সমীকরণ আমরা রাখলাম এবং সংখ্যা দুটির গুণফল, তাহলে এটা কিন্তু প্রথম শর্ত মতে। তাহলে দ্বিতীয় শর্ত মতে কি হবে, এই সংখ্যা দুটির গুণফল হবে কত 117। ধরেন এটা 2 নং সমীকরণ, যদিও সমীকরণ ধরার প্রয়োজন নেই, তারপরে আমি হচ্ছে মানে এমনিতেই ধরে রাখলাম। এবার বলা হচ্ছে সংখ্যা দুটি কী কী। সংখ্যা দুটি কী কী মানে এক্স এর মান এবং ওয়াইয়ের মান আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি এটা বীজগণিতের অঙ্ক হয়ে গিয়েছে। এখন এক্স এবং ওয়াইয়ের মান আমরা কীভাবে বের করব, আমরা কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারি। আচ্ছা, কিন্তু এমসিকিউ টাইপের অঙ্কের জন্য তো 3-4 মিনিটের ক্যালকুলেশন আমরা হচ্ছে করতে পারবো না, তাই না? আমাদের খুব দ্রুত অ্যান্সার বের করতে হবে। এই জন্য আমরা দেখব যে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো তো এক্স এবং ওয়াইয়ের মান হিসেবে আছে, তাই না? তাহলে কোন ক্ষেত্রে গুণফল 117 হয়েছে, আমরা এটা যদি বের করতে পারি তাহলে অনায়াসেই আমরা বুঝে যাব যে সংখ্যা দুটি কী কী। আচ্ছা, তাহলে 5-15-75 এটা হবে না, 6-12-72 এটা হবে না, 8-14 কত হয়, 4-8 32, 2 হাতে কত, হাতে হচ্ছে 3, 8-1-8-3-11, 112 এটাও হচ্ছে না। তাহলে বাকি থাকলো কোনটা, এটা। তাহলে এটা নিঃসন্দেহ হবে। 13 আর 9 যদি গুণ করি অবশ্যই 117 হওয়া উচিত। 3 নং 27, 7 হাতে কত 2, 9 আর 2 11, এই যে 117 হয়েছে। তাই আমরা বলতে পারি ঘ নম্বরটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি এই অঙ্কটা বুঝতে চাই যে এটা আসলে কিভাবে আমাদের হচ্ছে মানে করতে হবে, ঠিক আছে? তো এখন এখানে আপনাদের তাহলে অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে অথবা প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? হয় অপনয়ন পদ্ধতি অথবা প্রতিস্থাপন পদ্ধতি। আরও অনেক পদ্ধতি রয়েছে, বজ্রগুণন পদ্ধতি, এগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু ঘটনা হচ্ছে যে এই অঙ্কটা করতে কিন্তু একটু সময় লাগবে তখন। আদারওয়াইজ আপনি কিন্তু হচ্ছে মানে এমসিকিউ টাইপের পরীক্ষায় হচ্ছে এই মানে 3-4 মিনিট সময় মানে ব্যয় করতে চাইবেন না, ঠিক আছে? তো আচ্ছা, তারপরেও আমি একটু করে দিচ্ছি, দেখেন সময় লাগুক। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 250 এবং এক্স ওয়াই ইকুয়াল টু কত 117। তো এখন এক্ষেত্রে আমাদের যেহেতু এক্স আর ওয়াইয়ের মান বের করতে বলেছে, তাহলে আমরা করব কি, আমরা একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। এটা থেকে একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব যে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2xy এটা। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত 250 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু কত 117। তো দিয়ে দিলাম আমরা 117। তাহলে বাকি হবে আমরা বলতে পারি যে 250 ইকুয়াল এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস মানে কত হচ্ছে 234, তাই না? 234। তো এই 234 ওইদিকে যাচ্ছে, তাহলে 250 যোগ হচ্ছে 234 ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার, তাই না? তাহলে 250 আর 234 কত হয় যোগ করলে, তাহলে 4, তারপরে 4 দিয়ে দিলাম, 3 আর 5-এ 8 দিয়ে দিলাম, আর 2 আর 2-এ 4, ঠিক আছে? তাহলে 484 ইকুয়াল এক্স প্লাস ওয়াই তার উপর হচ্ছে হোল স্কোয়ার। তাহলে বা এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমরা কত পাচ্ছি, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমরা পাচ্ছি এই 484কে আমরা রুট করব, তাহলে 484
চুরাশি। ঠিক আছে, তো 484কে রুট করলে কত হয়? তাহলে আমরা বলতে পারি, আচ্ছা দেখি 22 আর 22 আমরা গুণ করি, কত হয়? 22 দুগুণ 44, এক ঘর কাটা, 22 দুগুণ 44, তাহলে 4 8 4 484। তাহলে বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমাদের 22 হয়, কেননা 22-এর উপর যদি আমরা স্কোয়ার দেই, তার উপর তো রুট আছেই, তাহলে স্কোয়ার রুট কাটা গিয়ে আমাদের কত থাকবে? 22 থাকবে। তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 22। আচ্ছা, খেয়াল করে দেখেন তো, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমরা পেয়ে গেলাম কি না? এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমরা 22 পেয়েছি, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমি এই জায়গায় একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে এবারে আমি আরেকটা যে আমাদের হচ্ছে অনুসিদ্ধান্ত রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের আরেকটা অনুসিদ্ধান্ত আমি প্রয়োগ করব। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এবার আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2xy, আমরা এটা বলতে পারি। তাহলে বা এবার আসেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু 250 ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াইয়ের মান কত? 117, তাহলে অবশ্যই 234 হবে। তাহলে বাকি হচ্ছে এটা যদি এইদিকে আসে, 250 থেকে 234 মাইনাস করলে 16 ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার, তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 16কে রুট করলে হবে 4। তাহলে দেখেন আমরা এই যে এখানে একটা পেয়েছি, এই যে এখানে একটা পেয়েছি, তো এটা ধরেন এক নং সমীকরণ, এটা ধরেন 2 নং সমীকরণ, অথবা 3 আর 4, আমরা যেহেতু এর আগে দুটো ধরেছি, তো আমি একটু বাম সাইডে অঙ্কটা করছি। তো দেখেন এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত পেয়েছি আমরা? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা 22 পেয়েছি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা কত পেয়েছি? 4 পেয়েছি। তো এই দুটো যদি আমরা যোগ করি ওয়াই ক্রস, তাহলে 2x ইকুয়াল টু 22 আর 4 কত? 22 আর 4 26, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু 26কে 2 দ্বারা ভাগ করলে 13। এই যে দেখেন এক্সের মান আমরা 13 বের করে ফেলেছি। আর ওয়াইয়ের মান কত হবে? ওয়াইয়ের মান আমরা ধরেন যদি এই সমীকরণটাতে বসাই, তাহলে ওয়াইয়ের মান মানে এক্সের মান যদি আমরা এই সমীকরণটাতে বসাই, তাহলে ওয়াইয়ের মান পাওয়া যাবে। তো আমরা একটু বসাই, তাহলে এক্সের মান 13 প্লাস ওয়াই ইকুয়াল টু 22, তাহলে বা কত দাঁড়াচ্ছে বলেন? ওয়াই ইকুয়াল টু 22 থেকে 13 গেলে কত থাকবে? 9, তাহলে ওয়াইয়ের মান 9 আর এক্সের মান 13। তাহলে দেখেন এই যে 13 আর 9, বেশ কিছুটা সময় লাগলো নিশ্চয়ই। তো এই জন্য আমরা এইভাবে করবো না এমসিকিউ টাইপের পরীক্ষায়। যদি রিটেন অঙ্ক আসে তখন আমরা 4 5 6 মিনিট সময় পাবো, তখন আমরা এইভাবে শিখবো এটা। ঠিক আছে, তো তারপরেও আমি অঙ্কটা করিয়ে দিলাম আপনাদের, যাতে আপনাদের বুঝতে কিছুটা সুবিধা হয় যে কেন আমাদের এই অঙ্কটা অপশন টেস্ট থেকে করা বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, এবারে পরের অঙ্কটা দেখেন। তো এই অঙ্কটাতে যাওয়ার পূর্বে আমি একটু বলি, চাকরির গণিতের একটা কোর্স আমি লঞ্চ করছি সামনেই, যদি জয়েন করতে চান সেখানে কোর্স ফি হচ্ছে 1020 টাকা। মোটামুটি 55টা লাইভ ক্লাস পাবেন আপনারা সেই গণিত কোর্সে, এবং ক্লাসগুলো একদিন পরপর অনুষ্ঠিত হবে, এবং প্রত্যেকটারই রেকর্ড আবার থাকবে লাইভ শেষে। আর পিডিএফ শিটও আপনারা পেয়ে যাবেন, এবং অনলাইনে মডেল টেস্ট দিতে পারবেন। ঠিক আছে, এবার আমি তাহলে অঙ্কে চলে যাচ্ছি। তো নাম্বারটা তো আমি দিয়ে দিয়েছি, আরেকবার দেই, 01642702760, এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন আমাকে। তো দেখেন এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এর মান কত? অঙ্কটা তুলছি, তাহলে এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট, তাহলে কত হচ্ছে বলেন তো দেখি? ইকুয়াল এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাসে মাইনাসে -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে এটা আর এটা ক্রস, তাহলে এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে এক্স মাইনাসে মাইনাসে +1 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? এক্স প্লাস 1, অর্থাৎ গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে। ওকে, এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। এটা দেখেন, বলা হচ্ছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল 720 হলে সংখ্যা 3টির যোগফল কত হবে? ওকে, তো আমরা এটাও যদি ধরি 3টি ক্রমিক সংখ্যার, একটা এক্স আর একটা এক্স প্লাস 1 আর একটা এক্স প্লাস 2, এটা ধরে নিলাম। এরপর তাদের গুণফল অর্থাৎ এক্স ইন্টু প্রশ্নমতে এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 720। তো এটাও কিন্তু যথেষ্ট সময় লাগছে, আমরা দেখি এটাও আমরা মুখে মুখে করতে পারি কিনা। তো দেখেন, যেহেতু ক্রমিক সংখ্যা, তাহলে ক্রমিক সংখ্যা কোনগুলো? যেমন 1 2 3 4, এগুলো কিন্তু ক্রমিক সংখ্যা। তো 2 3 4 গুণ করলে তো আর 720 হবে না, আমরা একটু ক্রমিক সংখ্যাগুলো বড় ধরবো। ধরেন আমরা ধরলাম 10 11 12 13 14 15 16, এগুলো ক্রমিক। তারপরে 17 18 ধরলাম।
এখানকার মধ্যে যে কোনো তিনটা গুণ করলে 720 হতে হবে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো। তাহলে খেয়াল করে দেখেন, 10 আর 11 গুণ করলে কত হবে? 100 হচ্ছে ধরেন 10, 110 আর 12 গুণ করলে অনেক বেশি হয়ে যাবে, তার মানে ক্রমিক সংখ্যাগুলো একটু কমাতে হবে। তারপরে 9, তারপরে 8, এরপরে 7 দিলাম। তাহলে আমরা দেখি তো 9 10 90, 90, 8 9 72, হ্যাঁ এই তিনটা দিয়ে কিন্তু হওয়ার চান্স রয়েছে। খেয়াল করে দেখেন তো এই তিনটা গুণ করলে আমাদের হচ্ছে কত? 720 হয় কিনা? তাহলে 8 9 72, 72কে যদি আমরা 10 দ্বারা গুণ করি, 10 72 720। তো অবশ্যই এই তিনটাই হচ্ছে আমাদের ক্রমিক সংখ্যা। 7 8 8 9 10 এই তিনটা গুণ করলে 720। বলা হচ্ছে সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে এই সংখ্যা তিনটার যোগফল কত হচ্ছে বলেন তো? 8 আর 9 17 আর 10 27। তো 27 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে দেখেন, মুখে মুখে কিন্তু খুব দ্রুত আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম। তো এভাবেই কিন্তু চাকরির পরীক্ষায় এমসিকিউ টাইপের অঙ্ক আসলে আপনাদের করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু পিছিয়ে পড়বেন এবং অন্যান্যরা কিন্তু এগিয়ে যাবে। আপনি যদি একেবারে ম্যানুয়ালি করতে যান, ধরেন আপনি অঙ্কটা ম্যানুয়ালি করতে পারেন, এক্ষেত্রে আপনার কিন্তু লস হয়ে যাবে। 4-5 মিনিট লস হওয়া মানে পরীক্ষার হল কিন্তু 60 মিনিটস আপনাকে একেবারেই একটা বিশাল প্রতিযোগিতা করতে হবে, সেখানে 10 সেকেন্ডেরই মূল্য অনেক। আবার 4-5 মিনিট যদি আপনি লস করেন, তাহলে তো আর ঘুরে দাঁড়াতেই পারবেন না। এই জন্য আপনার শুধু অঙ্ক করতে পারলে হবে না, সঠিক সময়ে আপনাকে অঙ্কগুলো করতে জানতে হবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।